পিঁপড়ে, কবি অমিয় চক্রবর্তী। আহা পিঁপড়ে ছোট, পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা, স্তব্ধ শুধু চলায় কথা বলা। আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক। আহা পিঁপড়ে ছোট, পিঁপড়ে ধুলোর রেণু মাখুক। ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে, ওকে চাইনি দুঃখ নিতে। কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু। গাছের তলায় হাওয়ার ভরে কোথায় চলে নিচু। আহা পিঁপড়ে ছোট, পিঁপড়ে সেই অতলে ডাকুক। মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। পিঁপড়ে, কবি অমিয় চক্রবর্তী। আহা পিঁপড়ে ছোট, পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা, স্তব্ধ শুধু চলায় কথা বলা। আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক। আহা পিঁপড়ে ছোট, পিঁপড়ে ধুলোর রেণু মাখুক। ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে, ওকে চাইনে দুঃখ নিতে। কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু। গাছের তলায় হাওয়ার ভরে কোথায় চলে নিচু। আহা পিঁপড়ে ছোট, পিঁপড়ে সেই অতলে ডাকুক। মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। পিঁপড়ে, কবি অমিয় চক্রবর্তী। আধুনিক বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি অমিয় চক্রবর্তীর জনপ্রিয় কাব্য 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত পারাপার এর অন্তর্গত পিঁপড়ে কবিতার ভাববস্তু ও বিষয় সংক্ষেপ। পিঁপড়ে কবিতায় কবি অমিয় চক্রবর্তী পিঁপড়েদের জীবন, তাদের চলাফেরা, তাদের আচার আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন তাঁর সংবেদনশীল দৃষ্টি দিয়ে। কবি পৃথিবীর এই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তিনি গভীর সহানুভূতিশীলতার সাথে বহু সময় ধরে পিঁপড়েদের লক্ষ্য করেছেন, তাদেরকে অনুভব করার চেষ্টা করেছেন। তাদের প্রতিটা মুহূর্তকে তিনি অন্তর দিয়ে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেছেন এবং তাকেই তাঁর মরমী ভাষায় তোমাদের পাঠ্য আলোচ্য পিঁপড়ে কবিতায় বাণীরূপ দিয়েছেন, উপস্থাপন করেছেন অসাধারণ ভঙ্গিমায়। আলোচ্য পিঁপড়ে কবিতার প্রথমাংশে কবি ছোট্ট পিঁপড়েদের ঘোরাফেরা, তাদের ছন্দময় গতি অর্থাৎ কর্মচঞ্চলতা এবং আমাদের চেনা জানা পরিবেশে ওই পিঁপড়েদের সারিবদ্ধ অবস্থান তিনি লক্ষ্য করেছেন। আর পিঁপড়েদের এই সব কিছুই কবির কাছে বড় মধুর বলে মনে হয়েছে। কবির আশা যে তাঁর আদরের ছোট্ট পিঁপড়েরা এই পৃথিবীর আলোয় প্রকৃতির গন্ধ অনুভব করে ধুলোর রেণু গায়ে মেখে তাদের নিজেদের জগতে
আনন্দে দিন অতিবাহিত করুক। ভালোবাসার আকর্ষণ থেকেই কবির মনে ভয় হয় যে দলবদ্ধ পিঁপড়েদের সারি থেকে কেউ যেন হারিয়ে না যায়, কেননা তিনি তার প্রিয় পিঁপড়েদের দুঃখ কষ্ট যন্ত্রণাকে মন থেকে মেনে নিতে পারবেন না। পিঁপড়েদের জন্মরহস্য ও পরিচয়ের নানা জানা অজানা কথা জানার জন্য কবির মন কৌতূহলী হয়ে ওঠে। তাদের দেখার জন্য, তাদেরকে বোঝার জন্য কবির মন ঘরের মধ্যে বদ্ধ থাকে না, ছটপটিয়ে ওঠে। তাই তো কবি ছুটে যায় যেখানে পিঁপড়েকে দেখতে পান সেখানে। গাছের তলায় পিঁপড়ের বাসায় কবি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন। তাদের প্রতিটা হাঁটা চলার মুহূর্তকে তিনি অনুভব করেন, তিনি তার হৃদয়ে গেঁথে নেন। তাদের ভাব বিনিময়, তাদের কথাবার্তা, তাদের নিঃশব্দ চলাফেরাকে তিনি নিজের হৃদয়ে মেখে নেন। পিঁপড়েরা নিত্যদিনের কাজের প্রয়োজনে মাটির বুকে কিছুটা সময় কাটালেও আবার তারা ঘরে ফেরার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর অতলে, পৃথিবীর গভীরে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। কবিতার শেষাংশে কবি একজন দার্শনিক সুলভ চিন্তাধারায় বলতে চেয়েছেন যে এই পৃথিবীর বুকে আমরা যারাই জন্মগ্রহণ করেছি তাদেরই মৃত্যু অবশ্যম্ভাবী। অর্থাৎ জীবন আছে যার, মরণ আছে তার। জন্মালেই মরতে হবে। অর্থাৎ আমরা সবাই এই পৃথিবীতে ক্ষণিকের অতিথি। অল্প দিনের জন্য আমরা এসেছি, 2 দিন কাটাবো, আবার আমাদের বিদায় নিতে হবে। সেক্ষেত্রে মানুষই বলো আর অতি সামান্য সাধারণ তুচ্ছ জীব পিঁপড়েই বলো, দুজনেই এক জায়গায় সমান। তাই কবির ইচ্ছে যে আমাদের এই ক্ষণিকের জীবনে আমরা যে কটা দিন আছি সেই কটা দিন ওই পিঁপড়েদের মতো সবাই একসঙ্গে মিলেমিশে সুখ দুঃখ ভাগ করে জীবনের অনাবিল আনন্দের আস্বাদ গ্রহণ করি। আমরা আনন্দে বেঁচে থাকি, আনন্দে ডুবে যাই, আনন্দে মেতে উঠি। আর এইভাবেই তো জীবনের প্রকৃত সার্থকতাকে আমাদের খুঁজে পেতে হবে। পিঁপড়ে কবি অমিয় চক্রবর্তী। পিঁপড়ে কবিতার কবি পরিচিতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তথা এক মহান শিক্ষাবিদ অমিয় চক্রবর্তীর জন্ম 1901 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল। বর্তমান আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে। কবির পিতা দীনেশচন্দ্র চক্রবর্তী এবং মায়ের নাম অনিন্দিতা দেবী। কবিদের আদি নিবাস ছিল বাংলাদেশের পাবনা জেলায়। তাঁর পিতা কর্মসূত্রে অর্থাৎ চাকরি সূত্রে আসামে কর্মরত থাকায় কবির শৈশব শিক্ষা হয়েছিল আসামে। তারপর 1921 খ্রিস্টাব্দে তিনি হাজারিবাগ সেন্ট কলম্বাস কলেজ থেকে স্নাতক হয়ে ওই বছরই প্রথমে ছাত্র ও পরে অধ্যাপক হিসেবে বিশ্বভারতীর সঙ্গে যুক্ত হন। কবি অমিয় চক্রবর্তী 1933 খ্রিস্টাব্দে গবেষণার জন্য ইংল্যান্ডে পাড়ি দেন। তিনি 1937 খ্রিস্টাব্দে ডিফিল ডিগ্রি লাভ করেন
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে দেশে ফিরে আসার পর 1940 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। এই বিখ্যাত কবি তথা শিক্ষাবিদ বিশ্বের নানা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ করেছেন অত্যন্ত গর্ব ও সম্মানের সঙ্গে। 1948 থেকে 1967 খ্রিস্টাব্দ পর্যন্ত ইয়েল, কানসাস, বস্টন প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন। এর মাঝে 1921 খ্রিস্টাব্দে সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয় তাঁর দুটি কবিতা এবং 1922 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় তাঁর ভারতীয় শিল্প প্রতিভা নামক প্রবন্ধ। তাঁর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল খসড়া, এক মুঠো, মাটির দেওয়াল, অভিজ্ঞান বসন্ত, পারাপার, পালা বদল, ঘরে ফেরার দিন, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ, নতুন কবিতা ইত্যাদি। ঘরে ফেরার দিন এই কাব্যগ্রন্থের জন্য 1963 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। ভারত সরকার 1970 খ্রিস্টাব্দে তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেন। এছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি দেশিকোত্তম পুরস্কার লাভ করেন। এর উপরেও তিনি ইউনেস্কো আর ভারতীয় ন্যাশনাল একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সহকারী হিসেবে কবিগুরুর সঙ্গে ভ্রমণ করেন জার্মানি, রাশিয়া, ডেনমার্ক, আমেরিকা 1930 খ্রিস্টাব্দে। আবার 1932-এ পারস্য এবং মধ্যপ্রাচ্য ভ্রমণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিশ্বময় ভ্রমণের কত বিপুল অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই বিশিষ্ট কবি বিপুল প্রতিভার অধিকারী, অগাধ জ্ঞানী পণ্ডিত ব্যক্তি অমিয় চক্রবর্তী শান্তিনিকেতনে 1986 খ্রিস্টাব্দে 12 জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পিঁপড়ে কবি অমিয় চক্রবর্তী। কবি অমিয় চক্রবর্তীর পিঁপড়ে কবিতা 6ষ্ঠ শ্রেণীর পাঠ্য। এত সুন্দর একটা কবিতা তোমাদের পাঠ্য হওয়ায় তোমরা তোমাদের মনের কথাকে, তোমাদের মনের ভাবনা ও অনুভূতিকে এই পিঁপড়ে কবিতায় খুঁজে পাবে। এই পিঁপড়ে কবিতায় তোমাদের মনের কথাকে কবি ধরার চেষ্টা করেছেন। কবি পিঁপড়েকে কাছ থেকে দেখেছেন। কবি সকাল থেকে সন্ধ্যা পিঁপড়ের প্রতিটা মুহূর্তকে পর্যবেক্ষণ করেছেন, উপলব্ধি করেছেন। তারপরে তাকে উপস্থাপন করেছেন এই পিঁপড়ে কবিতায়। কিন্তু এই যে পিঁপড়েকে দেখা, পিঁপড়েকে অনুভব করা, পিঁপড়ের এই জগতে নিজের কাজে নিজের খেয়ালে হারিয়ে যাওয়া, নিজের মধ্যে বিভোর হয়ে থাকার এই যে ভাবনা, এ কি কবির ভাবনা? না, এ শুধু কবির ভাবনা নয়। এই ভাবনা আসলে তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের ভাবনা। তোমরা তো দেখতে পাও ঘরের মধ্যে পিঁপড়ের পথ চলা, তোমরা দেখতে পাও ঘরের বাইরে মাটিতে, আবার কখনো গাছগাছালিতে পিঁপড়ের দলবদ্ধ হয়ে থাকা, তাদের
কাজকর্ম, তাদের হাঁটা চলা, তাদের গতি প্রকৃতি তোমরা কিন্তু দেখতে পাও, তোমাদের চোখে পড়ে। কখনো কখনো খেলার ছলে আমরা কিন্তু পিঁপড়েদের সঙ্গেও খেলি। তোমরা কখনো কখনো খেলতে খেলতে হঠাৎ পিঁপড়ে দেখে, এক জায়গায় অনেক পিঁপড়ে দেখে বা দলবদ্ধ হয়ে বা সারিবদ্ধ হয়ে যখন তারা এগিয়ে চলেছে, খাওয়ার খুঁজে নিয়ে ফিরছে, খাওয়ারের খোঁজে এগিয়ে চলেছে, কীভাবে দলবদ্ধ হয়ে একটা খাবারকে ধরে নিয়ে আসছে, এগুলো যখন তোমরা দেখো তখন কিন্তু তোমরা এক জায়গায় থমকে দাঁড়িয়ে যাও। কি দাঁড়িয়ে যাও না? হ্যাঁ, দাঁড়িয়ে যাও। একটু সময় দাও। আশেপাশের জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে ওই পিঁপড়ের জগতে তোমরা কিন্তু একাত্ম হয়ে যাও, বিভোর হয়ে যাও। যাও কিন্তু। আমি কিন্তু আমার কথা বা কবির কথা বলছি না, আমি বলছি তোমাদের কথা, তোমাদের মনের কথা। পিঁপড়ের যে একটা জগৎ আছে, সেই জগতে কিছুক্ষণের জন্য তোমাদের মতো বয়সীরা কিন্তু হারিয়ে যায়, ডুবে যায়, ভাবার চেষ্টা করে, বাহ, পিঁপড়েরা কি সুন্দর তো কাজকর্ম করছে, কি সুন্দর তাদের মধ্যে শৃঙ্খলা, দলবদ্ধভাবে তারা কাজকর্ম করছে, ঐক্যবদ্ধতা, তাদের কাজের মধ্যে কি নিষ্ঠা রয়েছে, একাগ্রতা রয়েছে, কাজকে তারা শেষ না করে কিন্তু দম নিচ্ছে না, বিশ্রাম নিচ্ছে না। বাহ, আমি যদি পিঁপড়ে হতাম, কোনো বাধা ধরা, চাপিয়ে দেওয়া বোঝা তখন আমাদের উপরে থাকতো না, মনের আনন্দে নিজেদের কাজ করে চলতাম। তাহলে আমি কিন্তু তোমাদেরই মনের কথা বলছি। তোমাদের পাঠ্য পিঁপড়ে কবিতায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিঁপড়ের প্রতি কবির এক নিদারুণ আকর্ষণ প্রকাশিত হয়েছে। ছোট হলেও তাদের চলা, তাদের কথা বলা, নিজেদের মধ্যে ভাব বিনিময় করা, আবার ধুলোর রেণু গায়ে মেখে ভুবন ভরিয়ে তোলা প্রভৃতি নানা কর্মকাণ্ড তাদের মধ্যে দৃশ্যমান, তাদের মধ্যে দেখা যায়। আবার এটাও লক্ষ্য করার মতো যে ক্ষুদ্র পিঁপড়ের এই কর্মকাণ্ড বা কাজকর্মের মধ্যেও কবি দেখেছেন বৃহৎ মানব জীবনের ছায়া। প্রকৃতপক্ষে ক্ষুদ্র পিঁপড়ে ও বৃহৎ মানুষের মধ্যে কোনো তফাৎ কিন্তু কবি খুঁজে পাননি। সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিতে সকলেই সমান। আবার পার্থিব এই জীবন শেষ করে, পার্থিব মানে পৃথিবী, পৃথিবীতে এই জীবন শেষ করে আমাদের সবাইকেই চলে যেতে হয়। সে বৃহৎ হোক বা ক্ষুদ্র, সে বড় জীব হোক, যতই শক্তিধর জীব হোক না কেন, আর যতই ক্ষুদ্র বা তুচ্ছ হোক না কেন, জীবন যখন আছে তাদেরকে একদিন মারা যেতেই হয়, পৃথিবী ছেড়ে বিদায় নিতেই হয়। তাই কবিতার প্রথমে পিঁপড়ের কথা এবং তারপরে পিঁপড়ের এই অনুষঙ্গে মানব জীবনের কথা কবি তুলে ধরেছেন। ক্ষুদ্র পিঁপড়ের মধ্য দিয়ে একটা বৃহৎ ভাব প্রকাশ করেছেন কবি। এখন পিঁপড়ে কবিতা তোমাদের বোঝার জন্য, আরও ভালোভাবে বোঝার জন্য আমি এই কবিতার লাইন ধরে সবিস্তারে আলোচনা করব। আমি আশা করব তোমরা প্রত্যেকে মন দিয়ে এটা শুনবে, তাহলে এই কবিতার কোথাও আর কোনো অসুবিধা থাকবে না। পিঁপড়ে, কবি অমিয় চক্রবর্তী। আহা পিঁপড়ে ছোট, পিঁপড়ে ঘুরুক, দেখুক, থাকুক। কবি অত্যন্ত সহানুভূতির সাথে বলছেন পিঁপড়ে ছোট, পিঁপড়ে তো ছোট, পিঁপড়ে তো ক্ষুদ্র। তাই এই ক্ষুদ্র প্রাণীটা নিজের খেয়ালে নিজের মতো করে ঘুরছে, নিজের মতো করে দেখছে, নিজের মতো করে সে বেঁচে রয়েছে তার জগতে। তাই কবি আহা শব্দ দিয়ে আদর করে এই ছোট্ট পিঁপড়ের প্রতি ভালোবাসা দিয়ে, তাকে পরম মমতা দিয়ে যেন ঘিরে রাখতে চেয়েছেন। তিনি বলছেন, আহা পিঁপড়ে ছোট, ছোট্ট একটা জীব, ছোট্ট একটা প্রাণী, সে থাকুক না তার জগতে, পিঁপড়ে ঘুরুক, নিজের মতো ঘুরুক,
নিজের মতো দেখুক, সে নিজের মতো থাকুক। আমরা কেন তাকে বিরক্ত করব? কেন তার জীবনযাত্রার মাঝে ব্যাঘাত সৃষ্টি করব? কেন তাকে আঘাত করব? সে তো কত ভালো আছে, সে তো কত নিজের মতো আনন্দে আছে, ঘুরছে ফিরছে, বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টাও করছে, খাবার সংগ্রহ করছে। তারা নিজেরা নিজেদের দলে একসাথে মিলেমিশে তো খুবই ভালোই আছে। তাই আমরা বড়রা তাদেরকে আঘাত করব না। আমরা আমাদের অজান্তে যাতে পা না পড়ে তাদের ওপরে, আমরা কিন্তু একটু খেয়াল রাখব। আমাদের এই ভারী পায়ের আঘাতে তাদের ঘর বাড়ি যাতে ভেঙে না পড়ে, তার জন্য আমরা কিন্তু একটু দেখে শুনে পা ফেলব। তাই কবি বলেছেন, আহা পিঁপড়ে ছোট ছোট ছোট, মানে আমাদের কাছে সে তো সত্যি ভালোবাসার। ছোট, সে তো অসহায়, সে আমাদের থেকে যেন অনেক দুর্বল। তাই সে তার মতো ঘুরুক, দেখুক, থাকুক। কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা, কেমন যেন চেনা লাগে। কবির বড় চেনা লাগে, কবির বড় চেনা লাগছে এই পিঁপড়েদের ব্যস্তভাবে চলার মধ্যে। কবি খুঁজে পেয়েছেন একটা মিষ্টত্ব, মধুর চলা। কি সুন্দর মিষ্টি চলা! আর এই মিষ্টি চলার মধ্যে কবি যেন একটা চেনা ছন্দ খুঁজে পেয়েছেন, কবি যেন একটা চেনা সুর খুঁজে পেয়েছেন। তাই কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, আমাদের জীবনযাত্রার সঙ্গে ছোট্ট পিঁপড়েদের জীবনধারার মিল লক্ষ্য করা যায়। ছোট ছোট পিঁপড়েদের ব্যস্ত হয়ে ঘোরাফেরা, তাদের সারিবদ্ধ অবস্থান, তাদের শৃঙ্খলাপরায়ণ জীবন এবং ছন্দময় গতি, অর্থাৎ কর্মচঞ্চলতার দৃশ্য। এই যে কাজে চঞ্চলভাবে তারা এগিয়ে চলেছে, বিভোর হয়ে রয়েছে, এই দৃশ্য কবির বড় চেনা বলে মনে হয়। আসলে এই পিঁপড়ে তো মানুষের মতো সামাজিক জীব। তাই তাই ওই পিঁপড়েদের কর্মমুখর জীবনযাত্রা কবির চোখে অত্যন্ত চেনা লাগে। আসলে কবি এই পিঁপড়েদের জীবনযাত্রার মধ্যে আমাদেরই মানুষেরই জীবনযাত্রার পরিচয় খুঁজে পেয়েছেন। তাই বড় চেনা লাগে, বড় চেনা লাগে। কারণ কবি মানব সমাজের এই চেনা ছবিটাই পিঁপড়ের সমাজের মধ্যে দেখতে পেয়েছেন। স্তব্ধ শুধু চলায় কথা বলা, তাদের চলাফেরায় কোনো আওয়াজ শোনা যায় না, কোনো হইচই, কোনো হইহট্টগোল বা শব্দের উচ্চ ধ্বনি শোনা যায় না। একটা স্তব্ধতা বিরাজ করে, একটা নীরবতা বিরাজ করে তাদের চলাফেরার মধ্যে, তাদের কথা বলার মধ্যে। তবে ওই চলাফেরা বা কথা বলার মধ্যে নিজেদের মধ্যে যেন নীরবে ভাব বিনিময় হয়ে যায়। কে কি কথা বলতে চায় সবই বুঝে যায় একে একজনের কথা। তাহলে এই লাইনে কবি বলতে চেয়েছেন যে মানুষের মতো পিঁপড়েরা কথাবার্তার মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ না রাখলেও তাদের চলার ছন্দে, তাদের গতির ছন্দের মধ্য দিয়ে প্রত্যেকের সঙ্গে তারা সুন্দরভাবে ভাব বিনিময়ের একটি মাধ্যম বা সূত্র গড়ে তুলেছে। একে অপরের মনের কথা, একে অপরের অন্তরের কথা তারা অনায়াসে বুঝতে পারে, খুব সহজেই বুঝতে পারে। আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক, আহা পিঁপড়ে ছোট, পিঁপড়ে ধুলোর রেণু মাখুক। কবি এই কবিতায় বারবার পিঁপড়ের আগে একটি বিশেষণ ব্যবহার করেছেন। একটা হলো আহা, আর একটা হলো ছোট। এই আহা শব্দের দ্বারা কবির সহানুভূতি পিঁপড়ের প্রতি দেখা গেছে, আর ছোট কথাটির দিয়ে
কবি অত্যন্ত আদর করে, অত্যন্ত স্নেহশীলভাবে, মধুরভাবে পিঁপড়ের কথাগুলোকে তুলে ধরতে চেয়েছেন। পিঁপড়ে আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক। পিঁপড়ে ক্ষুদ্র হতে পারে, ছোট হতে পারে, কিন্তু পিঁপড়েরও মন আছে। পিঁপড়েও এই প্রকৃতির আলো ঝলমলে পরিবেশে মিশে যেতে চায়, হারিয়ে যেতে চায়। আলোর মধ্যে যে একটা গন্ধ আছে সে তার সারা শরীর দিয়ে ছুঁয়ে দেখতে চায়। আচ্ছা, আলোর মধ্যে কি কোনো গন্ধ আছে? আলোর মধ্যে তো আমরা গন্ধ অনুভব করি না, কিন্তু আসলে এটা কবির ভাবনা, এটা কবির অন্তরের অনুভূতি। আসলে এই আলোকে শুধু সারা শরীর দিয়ে নয়, এই আলোকে যেন ধরতে হবে আমাদের ঘ্রাণেন্দ্রিয়, অর্থাৎ আমাদের নাসিকা দিয়ে। এই ঘ্রাণেন্দ্রিয় দিয়ে, এই ইন্দ্রিয় দিয়ে আমরা আলোর গন্ধকে অনুভব করব। যে আলোর গন্ধকে অনুভব করে পিঁপড়ে তার সারা শরীর দিয়ে, তাহলে সারা শরীর দিয়ে আলোয় গন্ধ ছুঁয়ে নেয়। তারপর সে তার নিজের মতো করে এই ভুবনে হারিয়ে যায়, মিশে যায়, এই ভুবনকে ভরিয়ে রাখে, তার নিজের জগতে এই ভুবনটাকে ধরে রাখে, ধরে নিতে পারে। সত্যি পিঁপড়ের মধ্যে কত কি রয়েছে, কত কি শেখার রয়েছে, কত কিছু দেখার রয়েছে। পিঁপড়েকে নিয়ে আমরা আমাদের একটা বিরাট ভাবনার রাজ্য, ভাবনার জগৎকে উজাড় করে দিতে পারি। আহা, পিঁপড়ে ছোট, পিঁপড়ে ধুলোর রেণু মাখুক। এই পৃথিবী তো সবার, এই পৃথিবীতে সবার সমান অধিকার। বড় হোক আর ছোট হোক, বৃহৎ হোক ক্ষুদ্র হোক, পৃথিবীতে নিজের অধিকার প্রতিষ্ঠা করাই হলো সবার সমান অধিকার। তাই পৃথিবীতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতেই পিঁপড়ে ধুলো রেণু মাখবে। আসলে এই ধুলো রেণু মাখা, এর মধ্যেও একটা আনন্দ বিরাজ করছে। তোমরা ছোটরা যারা, তোমরা এই আলো ঝলমলে জগতে হারিয়ে যেতে চাও। সবুজ গাছগাছালির মধ্যে, কখনো সবুজ দুর্বা ঘাসের সবুজ চাদরের উপরে, গালিচার উপরে আমরা গড়াগড়ি খেতে ভালোবাসি, লুটোপুটি খেতে ভালোবাসি। আবার আলো ঝলমল করে উঠলে, সূর্য উঠলে, ভোরের সেই সূর্যের আলো সারা শরীরে মেখে আমরা হারিয়ে যেতে চাই। কখনো আবার প্রকৃতির মাঝে যখন ঝিরঝির করে বা ঝমঝমিয়ে বৃষ্টি নামে, সেই বৃষ্টি সারা শরীর দিয়ে আমরা অনুভব করতে চাই, সারা শরীরে আমরা মেখে নিতে চাই। শুধু কি আমরা শরীরে মাখি, তখন বৃষ্টি যেন আমাদের মনকেও ধুয়ে দিয়ে যায়, সারা মনকেও যেন বৃষ্টির সেই যে সুন্দর একটা অনুভূতি মনকে ভরিয়ে দিয়ে যায়। আর ধুলো মাখা, এটা তো ছোটদের আনন্দের একটা অংশ। ধুলো বালি সারা শরীরে মাখা, ধুলো উড়ানো, একে অপরের দিকে ধুলো ছোঁড়া, এর মধ্যেই খুঁজে পায় ছোটরা কত আনন্দ। তাই পিঁপড়েও এই পৃথিবীর যে ধুলোর রেণু, এই ধুলোর রেণুর মধ্যে পিঁপড়ে যেন খুঁজে পায় সোনার রেণুর মতো মূল্যবান আনন্দ। সারা শরীরে ধুলোর রেণু মেখে পিঁপড়ে ঘুরে বেড়ায়, কাজে যোগ দেয়। পিঁপড়ে এইভাবেই আনন্দে, এইভাবে নিজেদের জীবনকে মজায়, সুখে ভরিয়ে রাখে। ছোটদের মতোই পিঁপড়ে, পিঁপড়েদের মতোই ছোটরা। তাই কবি অত্যন্ত সহানুভূতিশীল, অত্যন্ত মমতার সাথে বলেছেন, আহা পিঁপড়ে ছোট, পিঁপড়ে ধুলোর রেণু মাখুক, তার খেয়ালে সে ধুলোর রেণু মাখুক। কেনই বা তাকে বাধা দেবে? তোমাদেরকে যেমন বড়রা বাধা দেয়, তখন কিন্তু তোমাদের মন খারাপ হয়ে যায়। ধুলো ঘাটতে দেয় না, গাছের পাতা ছিঁড়তে দেয় না, ফুল তুলতে দেয় না, আবার বৃষ্টিতে ভিজতে দেয় না। তাহলে মন খারাপ হয় না? ঠিক তেমনি পিঁপড়ে তার খেয়ালে ধুলোর রেণু মাখুক, তাদেরকে খুবই আঘাত দিতে চায় না। তোমরা কেউই তাকে আঘাত দিও না। ভয় করে তাই আজ সরিয়ে দিতে, কাউকে ওকে চাইনি দুঃখ দিতে। কবি কাউকে দুঃখ দিতে চান না। সহৃদয় কবি অমিয় চক্রবর্তী।
অমিয় চক্রবর্তী অত্যন্ত সহানুভূতির সঙ্গে এই ছোট ছোট পিঁপড়েকে দেখেছেন, তাদের কাজ কর্মের মধ্যে আনন্দ খুঁজে পেয়েছেন, নিজের খেয়ালে আপন গতিতে তারা এগিয়ে চলেছে। তাই তাদের এই সাজানো গোছানো সংসারে কেউ যাতে আঘাত না করে, আঘাত না হানে, তাই জন্য কবি ভয় পেয়ে গেছেন। ভয় করে তাই আজ সরিয়ে দিতে। এরা দলবদ্ধ, এরা যৌথবদ্ধ। এই দল থেকে যাতে কেউ ছুটে না বেরিয়ে যায়, দল ছুট হয়ে না যায়, সবাই একসাথে মিলেমিশে থাকে। তাই কবি তাদের এই আনন্দপূর্ণ সংসার থেকে যাতে কেউ বেরিয়ে না যায়, তার জন্যই তিনি অত্যন্ত মর্মের সঙ্গে, হৃদয়ের সঙ্গে তাদের কথা, তাদের একসঙ্গে থাকার কথা আমাদের সামনে তুলে ধরেছেন। আর কবি আশঙ্কিত, কবি ভয় পেয়েছেন যে না জানি তারা হঠাৎ করে কেউ একজন আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। আমরাও তো তাই চাই পরিবারে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। আমাদের মধ্যে কেউ হঠাৎ করে দূরে চলে যাক, হারিয়ে যাক, আমরা কি কখনো চাইবো? না, চাই না। তাহলে কবি কি করে চাইবেন যে এই পিঁপড়ের পরিবার থেকে, দল থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে যাক? ভয় করে তাই আজ সরিয়ে দিতে। কাউকে সরিয়ে দিতে কবি চান না, কাউকে দুঃখ দিতে কবি চান না, কষ্ট দিতে চান না। সবাই বেঁচে থাকুক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক। ক্ষণস্থায়ী এই পিঁপড়ের জীবন, এই দুদিনের পৃথিবীতে, এই দুদিনের জীবনে কবি পিঁপড়েদের যেমন দুঃখ দিতে চায় না, তেমনি কবি সেই পিঁপড়েদের মধ্য দিয়ে আমাদেরকেই বুঝিয়েছেন যে আমরা সবাই যাতে ভালো থাকি, সুখে থাকি, মিলেমিশে থাকি। কেউ কাউকে আঘাত দিও না, কেউ কাউকে কষ্ট দিও না, দুঃখ কষ্ট যন্ত্রণা দিও না, বরং বিপদে আপদে সবার পাশে থেকো। তাহলে আসলে শুধু পিঁপড়ে নয়, কবি চাননি মানুষকে তার ক্ষণকালের এই অল্প দিনের জীবনে দুঃখ দিতে। তাই তোমরা কিন্তু সবার পাশে সবাই থেকো। অবশ্যই নিজের পরিবারের পাশে তো তোমরা থাকছোই, থাকবেই। তাও আমরা তো সমাজবদ্ধ, তাই সমাজবদ্ধ মানুষ, সমাজবদ্ধ জীব। তাই সমাজবদ্ধ জীব হিসেবে কেউ বিপদে পড়লে কারোর পাশে থাকা উচিত, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। সহানুভূতিশীলতার সাথে তাদের কষ্টটাকে হৃদয় দিয়ে, মর্ম দিয়ে বোঝা উচিত। তাহলে শুধু পিঁপড়ে কবিতাই নয়, আসলে পিঁপড়ে কবিতার মধ্য দিয়ে কবি যেন আমাদের কথা বলেছেন, আমাদের মানুষজনের এই একসাথে মিলেমিশে আনন্দে থাকার কথা বলেছেন, বিপদে আপদে পাশে থাকার কথা বলেছেন, হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। কে জানে, মানে সবাই জানে, প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু, প্রাণ আনলো, প্রাণ, জীবন, ওর পরিচয় কিছু। এই ওর পরিচয়, পিঁপড়ের পরিচয়ে আমরা সবাই জানি কবি যেন প্রাণের পরিচয় দিতে চেয়েছেন। পিঁপড়ের মধ্য দিয়ে, পিঁপড়ের জীবনের মধ্য দিয়ে, জীবন ধারার মধ্য দিয়ে আমাদের মানব সমাজের প্রাণের পরিচয় কবি খুঁজে পেয়েছেন। তাই কবি বলেছেন যে কে জানে, সবাই জানি, প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু। আমাদের ওর পরিচয়ের মধ্য দিয়ে আমাদের নিজেদের প্রাণস্ফূর্তি, প্রাণ চঞ্চলতা, স্বতঃস্ফূর্ততা, উচ্ছলতা, জীবনধারা, উচ্ছল প্রাণবন্ত জীবনধারা, প্রাণের স্পন্দন যে পিঁপড়েরা আজ আমাদের দিয়েছেন, সেই পিঁপড়েদের কাছে যেন আমরা সত্যি অনেক কিছু শিখতে পারি। গাছের তলায় হাওয়ার ভোরে কোথায় চলে নিচু, গাছের তলা দিয়ে তারা বেরিয়ে পড়ে ভোরবেলায়, হাওয়ার মধ্যে, বাতাসের মধ্যে, মুক্ত বাতাসের মধ্যে ভোরবেলায় ওরা কোথায় চলেছে? নিচের দিকে চলেছে, মাটির ভেতরের দিকে চলেছে। মাটির ডাক শুনেছে তারা তাদের বাসায় গর্তের মধ্যে ঢুকে যায়। ভোরবেলায় গাছের তলার মধ্যে তারা ভোরের হাওয়ায় মিশে যায়, ভেসে যায়। নিজেরা ওই নিচু গর্তের ভেতর দিয়ে পৃথিবীর কোন অতলে তারা চলে যায়। আহা পিঁপড়ে ছোট, পিঁপড়ে সেই অতলে ডাকুক, সেই অতলে ডাকুক, সেই অতল, অতল মানে যার তল নেই, সেই অতলে ডাকুক। সে সেই অতলে গিয়ে ডাকুক অন্যদেরকেও, সেই পৃথিবীর মধ্যে, সেই মাটির মধ্যে, সেই মাটির জগতের মধ্যে ডেকে মিশিয়ে দিক সেই মাটির ছোঁয়া, মাটির গন্ধ,
মাটির স্পর্শ নেওয়ার জন্য তাদেরকে আহ্বান জানাক। আহা পিঁপড়ে ছোট, পিঁপড়ে সেই অতলে ডাকুক, সবাইকে শিক্ষা দিক, সবাইকে তার শিক্ষায় শিক্ষিত করুক। মাটির মধ্যে যে আনন্দ আছে, মাটির রেণু সারা গায়ে মেখে বিভোর হওয়ার মধ্যে যে সুখ আছে, সেই সুখটা একমাত্র পিঁপড়েই দিতে জানে। তাই পিঁপড়ে আহ্বান করুক, পিঁপড়ে ডাক দিক সেই অতলে গিয়ে, তার জগতে যেন সবাই আসে, সবাই তার জগতে এসে সেই পৃথিবীর মাটির স্বাদ গন্ধ ভালোবাসা নেয়। মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। মাটির বুকে যারা আছি, আমরা যারা জীব, আমরা যারা মানুষ, শুধু মানুষ কেন, আমাদের যাদের প্রাণ আছে, যারা আমরা মাটির বুকে ঘর করেছি, মাটির বুকে বেঁচে রয়েছি, তারা কিন্তু দুদিনের ঘরে আছি। এই ঘর আমাদের দুদিনের, এই ঘর সংসার আমাদের ক্ষণিকের, অল্প সময়ের জন্য। তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। তাই শুধু মানুষ নয়, পিঁপড়েরাও, এই ক্ষুদ্র প্রাণীও দুদিনের অতিথি। তবুও তারা কিন্তু অনেক শিক্ষা দিয়ে যায়, তারা অনেক কিছু আমাদের শিখিয়ে দিয়ে যায় তার স্মরণে, অর্থাৎ তাকে স্মরণ করে, তার স্মৃতি স্মরণ করে। দুদিনের এই জীবন শেষে সকলকেই চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে, পার্থিব জগৎ ছেড়ে, শুধু রয়ে যাবে স্মৃতি। তাই সেই স্মৃতি আজ আদরে ঘিরে রয়েছে সবাইকে। তাহলে এই কবিতায় আমরা কি দেখলাম? এই কবিতার মাধ্যমে আমরা দেখলাম, বুঝলাম যে পিঁপড়ে কবিতার মধ্যে এক বিশেষ দর্শন ভাবনা কবি তুলে ধরেছেন। তিনি দেখেছেন ছোট ছোট পিঁপড়েরা নীরবে অক্লান্তভাবে নিজেদের কাজ করে চলেছে। সেই কাজের মধ্যেও কিন্তু তারা খুঁজে পেয়েছে আনন্দ, সুখ, তৃপ্তি। প্রকৃতির মধ্যে, মাটির মধ্যে, সবুজের মধ্যে, সব কিছুর মধ্যেও কিন্তু তারা নিজেদেরকে দেখতে পেয়েছে, নিজেদের আনন্দটা, সুখটা খুঁজে নিয়েছে। তার গতিময় ব্যস্তমুখর জীবনের ছবি দেখে কবির মনে জেগে উঠেছে মানুষের জীবন চক্র একটি শাশ্বত, মানে চিরন্তন রূপ। মানুষ পৃথিবীতে আসে দুদিনের জন্য, আবার তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। এই দুইয়ের মধ্যে কবি একটি গভীর মিল অনুভব করেছেন। পিঁপড়েদের অবিরাম চলার ছন্দ যেমন তাদের মধ্যেকার ভাব, অনুভব, বিনিময়ের মাধ্যম, ঠিক তেমনি আমাদের প্রবহমান গতিশীল জীবনে আমরাও টুকরো টুকরো ভালোবাসা, প্রীতি, প্রসন্ন সম্পর্কের মুখগুলিকে ঘিরে বেঁচে থাকার সার্থকতা পাই। অন্যদিকে পিঁপড়ের কর্মতৎপরতার মধ্যে, তাদের কাজের মধ্যে যে নিষ্ঠা, একাগ্রতা, যে মনোযোগ, সেই নিষ্ঠা, একাগ্রতা, মনোযোগ আমাদের জীবনেও প্রয়োজন। তারা যেভাবে দলবদ্ধ হয়ে বাঁচে, একে অপরের সুখে দুঃখে সামিল হয়, ঠিক তেমনি পিঁপড়ের মতো দলবদ্ধভাবে নীরবে আমাদেরও কাজ করে যাওয়া উচিত। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো উচিত, একসাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বাইরের সমস্ত আঘাত থেকে, বিপদ থেকে আমাদের রক্ষা করা উচিত। তাই সব মিলিয়ে আলোচ্য কবিতায় কবির এক অনুভূতিপ্রবণ, সুন্দর, সংবেদনশীল মনের পরিচয় ফুটে উঠেছে। আশা করি এই কবিতা তোমাদের বোঝার মতো কবিতা, অনুভব করার মতো কবিতা, ভালো লাগার মতো কবিতা। তাই তোমরা এই কবিতা শোনো, বোঝো, নিজেকে পিঁপড়ের সমাজের সাথে একাত্ম করে নাও। সত্যি তখন ভালো লাগবে, অসাধারণ লাগবে এই কবিতা।